আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি পারানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আমি গত যে ব্লগটি গিয়েছে লাস্ট ব্লগ, সেটিতে দেখিয়েছি দুপুরের রান্না করে আমি ইসলামপুর গিয়েছি। তো ইসলামপুর থেকে এসে এখন জোহর নামাজ পড়ে খেতে বসবো। তো একটু সালাদ কুটে নিচ্ছি। উঠার সময় আসলে নিচে ট্রলিতে সবজি এনেছিল। তো আমরা দুজন, আমি এবং আমার হাজব্যান্ড, তো ভাবলাম যে একটু সবজি নিয়ে উঠি, সবজি ছিল না। তো শসা গাজর সহ যেটা যেটা সবজি কেনা দরকার কিনে নিয়েছি। আমি দেখাবো কি কি এনেছি। তো এখানে আমি টমেটো ক্যাপসিকাম আর শসা দিয়ে লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি, এটুকুই, বেশি কিছু নেই। তো এখন সালাদ আর মুরগির মাংস দিয়েই খাবো। ডাল রান্না করেছি কিন্তু খেতে ইচ্ছে করছে না। তো শুকনা শুকনা এই মুরগির মাংস আর সালাদ দিয়ে খেতে ভালো লাগবে গরম ভাতের সাথে। উনি আবার তাড়াহুড়ো করতেছে, ওনার অফিসে মিটিং আছে, এর জন্য 3টা বাজে। আমরা বরাবর 2টা পর্যন্ত কাজ সেরে নিয়েছি ইসলামপুর। তারপরে আসতে বেশিক্ষণ লাগেনি, জ্যাম ছিল না দুপুর তো। তো যার কারণে মানে আধা ঘন্টার ভিতরে চলে এসেছি। তো এসে নামাজ পড়ে এখন তাড়াহুড়ো করে খেয়ে অফিসের দিকে যাচ্ছি। এখনও যাচ্ছে আর কি উনি। এখন মাগরিবের আজান দিয়ে দিয়েছে। খুব বৃষ্টি হয়েছে একটু আগে, আমি অজু করে নিয়েছি। তো আমি আসলে ইসলামপুর থেকে এসে শোরুমে যাওয়ার কথা ছিল, বৃষ্টির কারণে আর যাওয়ার সাহস হয়নি। আবার হচ্ছে মানে ওখান থেকে এসে এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছি, একদম আসরের নামাজ পর্যন্ত আমি ঘুমিয়েছিলাম। এরপরে বেশি মানে লাস্ট টাইমে আর কি উঠে নামাজ পড়েছি। তারপরে আবার মাগরিবের সময় তো এখন বেশি একটা নেই। তারপর মাগরিবের নামাজ পড়ে এখন যে সবজিগুলো এনেছে সেগুলো একটু গুছিয়ে রাখবো, কারণ এগুলো আবার পানি দেওয়া সবজি, বিকেলে সবজি তো টলির ভিতরে পানি দিয়ে ওরা তাজা রাখার চেষ্টা করে, নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি নিয়েছি পোলাও চাউল, প্রায় 6.5 কেজির বেশি হবে, 70 টাকা করে নিয়েছে। আর কিছু সবজি। তো মুনতাসির নামাজ পড়বে, নামাজ পড়ার আগ দিয়ে তো একটু আহ্লাদ চলছে। তো উজু করে নামাজ পড়তেছে। আর এদিক দিয়ে আমি কিছু গুছানোর গাছানোর কাজ করে নিয়েছি, ওগুলো ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। আর বাকিগুলো করব কালকে, আগামী দিনে ইনশাআল্লাহ। তো আগামী দিনেই শেষ করব। এরপরে তো আমি বৃহস্পতিবারে চলে যাব ফেনীতে। আল্লাহর মেহেরবানিতে ওরা নামাজ পড়ে সব ওয়াক্তই চেষ্টা করে। মুত্তাকি উজু করে নিয়েছে, ও নামাজ পড়বে। ওরা আব্বু নেই, মুমতাসির আলাদা পড়তেছে। ওরা জামাত করবে বলেছে, আবার এখন আলাদা আলাদাই পড়তেছে। তো এখন মুত্তাকি পড়ে নিচ্ছে, নামাজ পড়ে আমাকেও একটু হেল্প করবে। আউট অফ দ্য টিচার আসবে, মিস পড়াবে মুমতাসিরকে অনলাইনে। মিসের বাবা নাকি করোনা আক্রান্ত হয়েছে, তো গত মাস থেকে ও আসতেছে না, 1 মাস শুধু এসে পড়িয়েছিল। মোত্তাকির টিচার গত মাস থেকে বাসায় এসে পড়ানো হচ্ছে আর কি। তো এই তো আমি এখানে নিয়েছি লেবু, টমেটো, ধনিয়া পাতা, তারপরে বেগুন, বরবটি, শসা, এইসব নিয়েছি। ভালোই লেগেছে নিচে এসে। হ্যাঁ, ওরা 2-3টা ট্রলি একসাথে হয়ে গিয়েছে। আর ভুট্টা পেয়েছি একটা ট্রলিতে, ভুট্টা আর পোলাও চাউল। তো ভুট্টা নিয়েছে 50 টাকা, আর মানে কর্ন। আর হচ্ছে পোলাও চাউল 70 টাকা করে নিয়েছে। তো আমি এই জন্য একটু বেশি করে নিয়েছি। আর পোলাও চাউলগুলো দেখতে ভালোই লেগেছে, গ্রান্ড স্যান্ড দিয়ে রাখছে, আল্লাহ জানে। যেটাই হোক, তারপর আমাদের তো বেশিরভাগ খাওয়া হয় খিচুড়ি, তারপরে পার্সোনাল বাচ্চারা পোলাও খেতে পছন্দ করে। তো এই জন্যই আমি নিয়ে নিয়েছি। ধনিয়া পাতাগুলো আমি কাঁচামরিচের বোটা ফেলে দিয়েছি, আর ধনিয়া পাতার এইভাবে আমি ছুরি দিয়ে একটু গোড়াগুলো কেটে ফেলে দিয়ে তারপরে একটু ধুয়ে রেখে দিব ফ্রিজে, তাহলে অনেক দিন খাওয়া যাবে।
তো আজকে আমি কয়েকটি কমেন্টের উত্তর দিব। ১ নাম্বার কমেন্টটি হচ্ছে আপনাদের ভাইকে নিয়ে, মানে আমার হাসব্যান্ডকে নিয়ে। উনি ২ জন মেবি আপু প্রশ্ন করেছেন, উনি মোবাইলে কি করেন? যতবারই দেখেন মোবাইলে উনাকে দেখেন আরকি। আসলে উনি হচ্ছে মোবাইলে বেশিরভাগ পড়াশোনাই করেন। কারণ উনি কোরআন হাদিস আগে তো বইই পড়তেন, ইদানিং মোবাইলে পড়ে। আর পত্রিকা বিশেষ করে মানে সারা দেশের বিশ্বের খবরাখবরের জন্য পত্রিকা পড়েন। আবার ওনার একটা ফেসবুক পেজ আছে। ওনার ফেসবুক পেজটির নাম হচ্ছে টাইম অ্যান্ড সোসাইটি। এই পেজে উনি অনেক লেখালেখি করেন, লেখা দেন সময় উপযোগী বাস্তব যে পরিস্থিতি সেই সব বিষয়ের উপরে। তো সারাক্ষণ পড়াশোনা মোবাইলে করেন। আর ওনার ফোন এত বেশি আসে, উনি যেহেতু বিজনেস করে ওনার মিটিং হয় ফোনে, জুম অ্যাপসের মাধ্যমে। তারপরে হচ্ছে ফোন সারাক্ষণ ওনার বিজনেসের জন্য আসতে হয়, একটার পর একটা ফোন ধরেন, কথা বলেন। আবার এর ভিতরে কথা বলতে বলতে অনেক সময় মানে লেখা দেখতে হয়, পড়তে হয়, এই মেলগুলো আসে সেগুলো দেখতে হয়। এসবের কারণে আসলে মোবাইল ওনার হাতেই থাকতে হয়। আর হচ্ছে যখন উনি ইয়ে করে লেখালেখি শেষ করে এগুলো আবার এডিট করতে হয়। আবার ফেসবুক পেজে উনি খুব মানে অ্যাক্টিভ, সেখানেও লেখালেখি দেন। ওনার এক এক লেখায় ১,১২০০ শুধু শেয়ারই হয়। খুব ভালো লেখেন, এটা আর কি বলবো। তো যাই হোক, সবগুলোই হচ্ছে ইসলামিক বিষয়ের উপরে, তারপরে সময় উপযোগী বিষয়ের উপরে। তো এসবের কারণে আসলে মোবাইলে ওনাকে অ্যাক্টিভ থাকতে হয়, আর মোবাইলে পড়াশোনা করেন। সেই কারণে আশা করি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আরেকজন আপু প্রশ্ন করেছেন, আমার হাজব্যান্ডকে আমি আপনি করে বলি কেন? তো উনি কি রাগী কিনা, মানে আমার হাজব্যান্ড রাগী কিনা, এটা মনে প্রশ্ন আসতেই পারে আপনাদের, এটাই স্বাভাবিক। তো আসলে উত্তরটা হচ্ছে একদমই না। উনি খুব ঠান্ডা মাইন্ডের, খুব পজিটিভ মাইন্ডের মানুষ। কোনো নেগেটিভ উনি কখনো চিন্তাও করেন না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এত ঠান্ডা মেজাজের, এত নরম মনের মানুষ আমার জন্য মিলিয়ে দিয়েছেন, আল্লাহ শুকর। তো আপনি করে বলি, বলার উত্তরটা হচ্ছে হ্যাঁ, আমি আসলে বিয়ের সময় থেকেই আপনি করেই বলি। উনি অনেকবার বলেছেন তুমি করে বলার জন্য, কিন্তু আমার যে মনে হতো উনি আমার বয়সে বড়, আমি কিভাবে তুমি করে বলবো। তো এই যে মনের একটা মানে ছিল, তখন থেকে আর সংকোচ লজ্জায় মানে পারিনি, এটা এখনও পর্যন্ত পারিনি। আরেক কথা হচ্ছে নবী সুন্নত কিন্তু পালন করতেছি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা কখনো মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তুমি করে বলেননি। ওনারা কিন্তু সম্মানের সহিত আপনি করেই বলেছেন। তো রাসূলের সুন্নত পালনও হচ্ছে, আর আমার লজ্জাটাও দূর হয়ে লজ্জাটাও যাচ্ছে, এই আর কি। আমি আসলে ওইভাবে উনি চেয়েছেন অনেকবারই বলতেন, এখন তো আসলে স্বাভাবিক হয়েছে। তখন অনেক বলেছেন যে তুমি করে বলতে। আসলে আমি পারিনি, যেটা সত্যি কথা। আজকে আপনাদের সামনে এটা শেয়ার করলাম। তো আসলে ওইটা সম্ভব হয়নি। এই কারণে আসলে আমি আপনি করে বলি। আর আমি এমনিতেই আমার স্বভাবটা হলো আমি ছোট বড় সবাইকে আপনি করে বলি। আমার ছোট যারা, আমি এখানে কমেন্টেও আপনারা হয়তো খেয়াল করেছেন অনেক ছোটদেরকেও কিন্তু আমি আপনি করে সম্বোধন করে কথা বলি, লিখে মানে কমেন্টের উত্তর করি। কখনো তুমি করে বলা এটা আমার কাছে মনে হয় আর কি মানে একটা বেয়াদবি। আর বেয়াদবি ছাড়াও অনেকে হয়তো বলবেন যে না, তুমি করে বলাতেও অনেক সৌন্দর্য আছে। কিন্তু আমি মনে করি আমার দৃষ্টিতে আর কি আপনি করে বললে ছোটরাও কিন্তু অনেক আপন মনে করে এবং সম্মান করে, যে যাই হোক না কেন, দূরের মানুষ হলেও যখন আপনি করে ছোটজনকে বলবেন ও সম্বোধন করবেন, সে কিন্তু আপনাকে খুব সম্মান করবে এবং ইজ্জত করবে আর কি। এটাই আমি মনে করি। আমার হাজব্যান্ডকে আমি ওইভাবে বলি, আসলে উনি রাগী না, অনেক ভালো মানুষ, অনেক মানে ঠান্ডা মাইন্ডের। আমি যাই বলবো উনি তাতেই সম্মতি প্রকাশ করবে, কখনো আমার কথার দ্বিমত পোষণ করবেন না, এরকম একটি মানুষ। আমি আমার সংসার, আমার এই যে সব কিছু করতেছি, কখনো উনি দ্বিমত পোষণ করেননি, কখনো সেটাকে মানে খারাপ মেজাজ দিয়ে কোনো কিছু বলেননি। আল্লাহর রহমতে আল্লাহ ভালোই আমার জন্য রেখেছেন। তো এটার আশা করি উত্তরটা পেয়েছেন। আর একজন আপু প্রশ্ন করেছেন আমি এই যে ননস্টিকের পাতিলে খুন্তি ইউজ করি কেন।
তো মানে ননস্টিকের পাতিলগুলো নষ্ট হয়ে যাবে কিনা। তো আসলে আমার যে খুন্তিগুলো ইউজ করতে করতে অভ্যস্ত, মানে বেশি ইয়ে আর আমার কই এত বেশি তো আসলে নষ্ট হয় না। আর এই পাতিলগুলো আসলে তো একসময় না একসময় নষ্ট হবে, নষ্ট হলে তো নতুন কিছু আবার কিনতে পারবো, নষ্ট না হয় হলে তো যুগ যুগ এভাবেই থাকবে এই পাতিলগুলো। তো আমি মনে করি একদিকে নষ্ট হচ্ছে না, আমি ওইভাবেই ইউজ করি, যদিও খুন্তি দিয়েই আমি নাড়াচাড়া করি, কিন্তু ওই রকম করে মানে খুব শক্ত হাতে করে এগুলোর নিচের যে কালো ইয়েটা আবরণটা সেটা তুলে ফেলি তা না, হালকা হাতে করি আর নষ্ট হয় না। আরেকটা বিষয় হলো যে এটা বললাম যে নষ্ট হলে আবার নতুন কিনবো, এটা আর কি। আর যত আমার হাজব্যান্ড বলবো খরচ করলে তো আল্লাহ দিবে, আর যদি তোমার কাছে জমা থাকে টাকা, আল্লাহ বলবে যে তোমার আমার এই বান্দার কাছে তো টাকা আছে, আর কি জন্য আমি দিব, বা আমার এই বান্দার কাছে তো আছে, আল্লাহ ওর জমা আছে, শেষ না হলে দিবে কিভাবে, তো শেষ তো হতে হবে, এটা আর কি। যাই হোক, এগুলো আমাদের একদম পার্সোনাল একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম, কিছু মনে করবেন না। এর ভিতরে অনেক কিছু গিয়েছে। রাতে পিৎজা এনেছিল আমার হাজব্যান্ডের এক বন্ধুর শোরুম থেকে, ওনারা গিফট করেছেন আমাদেরকে, নতুন শোরুম উদ্বোধন করেছে, সেটা খেয়েছি, রাতের খাবার খেয়েছি। তারপরে এখন সকালে ভাজি করলাম, একটু লতি রান্না করব, ভাত ডাল বসিয়েছি, তারপরে একটু ইয়ে বেগুন ভর্তা করব দুপুরের জন্য, সেই কারণে বেগুন ফুড়ে নিয়েছি। এরপরে ওনাদেরকে খাবার দিয়ে দিয়েছি। মোত্তাকির আজকে সকালে কোচিং ছিল, ওদের একটা কোচিং, এখন ওখানে গিয়ে স্যারদের ওখানে গিয়ে কোচিং করানো শুরু করেছে আর কি। তো ও কোচিং করে এসেছে, ওর খিদা লেগেছে, আর 9টার আগেই আমার ছেলে উত্তরার উদ্দেশ্যে রওনা দিয়েছে, 9:45 ওকে খাবার দিয়ে দিয়েছি। আবার আমার হাজব্যান্ডও চলে যাবে অফিসে, তাড়াতাড়ি করতেছে, সেই কারণে ওকেও খাবার দিয়ে নাস্তা দিয়ে দিয়েছি, যার কারণে আসলে রুটি এখনও বানাইনি। গতকালকে পরোটা ছিল আগের আর কি ডিপ ফ্রিজে, সেগুলো ভেজে দিয়েছি আর ডিম ভেজে দিয়েছি। এই তো ওদেরকে এভাবে, আর গতকালকে যে মুরগির মাংস ছিল সেটাও দিয়েছি এই কারণে। আর এদিক দিয়ে এসে আমি যে গাছানোর কাজগুলো রান্নার ফাঁকে ফাঁকে সেগুলো করে নিচ্ছি, কারণ সময় একদমই কমে গিয়েছে। তো একটু লতি ভাজবো, তো আমি একটু হলুদ মরিচ কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়েছি, রসুন দিতে একদমই ভুলে গিয়েছি, তো একটু বেশি রসুন দিয়ে ভালো করে রসুনটাকে ভেজে তারপরে একটু শুটকি দিয়ে দিচ্ছি। এটা চাপা শুটকি হবে, আমি জানি না সেই শুটকিটার নাম। তো তাড়াহুড়ো করতে গিয়ে এই শুটকি তারপরে রসুন দিতে একদমই ভুলে গিয়েছি, এগুলো প্রথমে ভেজে নিলে ভালো হতো। আর সবজিটাও ভাজা হচ্ছে, আমার হাজব্যান্ড এবং মোত্তাকিকে ভাজি দেওয়া হয়নি, ওরা তো সকালে আর একটু আগে খেয়ে নিয়েছে, তো অসুবিধা নেই, দুপুরের জন্য থাকবে, এর জন্য আর আমি করেই নিচ্ছি, যেহেতু কুটে ফেলছি এখানে বরবটি আলু গাজর দিয়ে অল্প একটু গাজর দিয়ে করে নিয়েছি। এই তো মোত্তাকির রুমের এগুলো আমি এখন গুছিয়ে এভাবে খাটের এক কর্নারে রেখে দিয়েছি, কারণ আলমারি তো আমাকে ফাঁকা করতে হয়েছে, আলমারি নিয়ে যাবে, আর এগুলো আমি একটু বড় কার্টুনে রেখে দিব, এগুলো আবার সেট করতে একটু সময় লাগবে সেই কারণে। তো এভাবে আসলে রান্নাবান্না আবার গাছানো এইসব কাজ করে নিচ্ছি, এরপর আবার এগুলো শেষ করে বের হব, মিরপুর যাব একটু, আমার হাজব্যান্ড 11:30টায় বের হব, উনি আমাকে ওখানে কাজগুলো বুঝিয়ে দিয়ে আবার মানে উনিশও একটু বুঝে টুঝে তারপর উনি উত্তরা চলে যাবে, আমি আবার আমার খিলগাঁও এসে আমাদের শোরুমে কাজ করব, শোরুমের কাজ ছিল সেগুলো করব। এদিক দিয়ে টেবিলটা গুছিয়ে নিয়েছি, ম্যাটটা ছিল সেটা উঠিয়ে নিয়েছি, এখন আমি কিভাবে টেবিলটা মুছে নিয়েছি সেটা একটু দেখাচ্ছি। তো টেবিল ম্যাটটা উঠিয়ে সব কিছু মুছে আবার এগুলো একটু টেবিলটা গুছিয়ে রাখবো, তো এই কাজটাও কিন্তু অনেক সময় করা হয় না, আর এক সপ্তাহ পর পর টেবিল ম্যাটটা উঠিয়ে নিই। তো এদিক দিয়ে আমার লতিটা মানে খুব সুন্দরভাবে ভাজা ভাজা লাল লাল হয়েছে, তো এখানে একটুখানি আমি ধনিয়া পাউডার দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। খুবই লবণ মরিচ ঠিক থাকলে, একটু ঝাল ঝাল ভালো, মানে বেশি একদম কড়া ঝালও না, আবার একদম কম ঝালও না, আবার লবণের পরিমাণটাও যদি লতিতে ঠিক থাকে, আর একটু ধনিয়া দিয়ে নামিয়ে নিলে খেতে খুবই টেস্ট লাগে আমার কাছে মনে হয় আর কি লতি ভাজাটা। তো ধনিয়া পাতা দিয়ে নামিয়ে আমি চুলাটা বন্ধ করে আবারও বাকি অংশ কাজটা করে নিচ্ছি টেবিল মোছার। তো একটু ভালো করে মুছে নিচ্ছি, আজকে আমার ক্যামেরাটা কেন যেন গোলা গোলা দেখা যাচ্ছে, তো খুব খারাপ মনে হচ্ছে মানে আমার কাছে আর কি। তো এটা আসলে খেয়াল করিনি, এখন এডিট করতে এসে দেখতেছি।
তো এগুলো ছোট ছোট আমি প্লেট রাখার জন্য ম্যাট বানিয়েছি। এগুলো টুকরো কাপড় ছিল সেটা দিয়ে। তো শুধু যেন প্লেট রাখা যায়। তো সবাইকে খাইয়ে তো বিদায় করে নিয়েছি। এখন আমি নিজে খাবো। রুটি চেকে নিয়েছি। সিদ্ধ আটার রুটি বানিয়েছি আর কি অল্প করে। আর লতি ভাজি নিয়েছি আমার জন্য। এখন সকালের ভাজি আর মুরগির মাংস এটুকুই ছিল আমার। আমার জন্য আমার হাসব্যান্ড রেখে গিয়েছে প্লেটে। তো ওটাতেই বসে যাচ্ছি আর কি। তো এই তো আমার সকালের নাস্তা এভাবে দৌড়ঝাঁপ করে অনেক কাজ করে নিয়েছি। খেয়ে তারপরে বেরিয়ে যাব। আবার তাও ফোনে ওদেরকে ফ্যাক্টরিতে সব কাজ ফোনে বুঝিয়ে দিতে হবে, কারণ সারাদিনের জন্য আমি বের হচ্ছি। সবাই ভালো থাকবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।